সাহেবকে আজকে আসলে আমি বিজেপির প্রেসিডেন্ট সাহেবের আসার কথা ছিল, উনি কোনো একটি ব্যক্তিগত কারণে আসতে পারেনি। ওনার জায়গায় আমি একটু রিপ্রেজেন্ট করছি। আমাকে একটা মিনিট বেশি সময় দিন, যেহেতু আমি একটা খুব 1 মিনিট, সবার চেয়ে 1 মিনিট বেশি সময়, সবার অ্যাডিশনাল 1 মিনিট। সো আমি আমাদের কিনোর থেকে না তো আমি দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের প্রেজেন্টেশনটা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। ইটস এ ভেরি ইন-ডেপথ অ্যানালাইসিস অ্যান্ড ভেরি স্ট্রাকচার, অনেক কিছু জানলাম, শিখলাম। তো এখানে একটা জিনিস একটু অ্যাড করি, প্রতিটি দুর্যোগের পরে একটা সুযোগ আসে। তার প্রথমেই বলবেন একটা প্রি কন্ডিশন আছে, দুর্যোগে আপনি টিকে থাকতে পারবেন কি? দুর্যোগে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি সুযোগ দেখতে পারবো না। আমি এখন ওই অবস্থায় এসে বসছি। আমরা বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজ, আমার ধারণা এই দুর্যোগের মধ্যে এবার মৃত্যুই হবে। দুর্যোগে মৃত্যু হয়, তার সুযোগটা যদি আসে আমার জন্য আসবে না, যিনি বেঁচে থাকবেন তার জন্য আসবে, এখন হয়তো অন্য কারোর জন্য আসবে, সেটা আমি বলতে পারছি না। এখন আমাকে বলতে পারেন কেন? আমি জাস্ট সাউন্ড ভাইকে 1 মিনিট আগে একটা ছবি শেয়ার করলাম। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় আমার ফ্যাক্টরি থেকে আমার গ্যাস মিটারের রিডিং পাই। এই মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আউটলেটে গ্যাসের প্রেসার 1.5 PSI। 70% of my generators are closed. So আমি কোনো মতে প্রোডাকশন চালাচ্ছি। 40% of the productivity of the backward linkage is totally destroyed for this insufficient supply of gas and electricity prevailing in Bangladesh for last 1.5 months. তা আপনি আমাকে বলেন 40% প্রোডাক্টিভিটি একটা মিল লুজ করলে, আমি আপনার প্রশ্নের উত্তরে ফিরে যাই, শক অ্যাবজর্ব করা কি তো অনেক দূরের ব্যাপার, আমি তো নেই। সো আমার মনে হয় এই আলোচনাটা খুব রিলেভেন্ট হবে না। এই শক আমি অ্যাবজর্ব করতে পারবো না। ট্যারিফের শক অ্যাবজর্ব করার আগে আমি এখন যে অবস্থায় আছি, এটা যদি ইমিডিয়েটলি সলভ না হয়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ইন নেক্সট 1 মান্থ আসলে কি অবস্থায় যাবে আমি শুনছি। আমি বিজিএম এর পাওয়ার অ্যান্ড এনার্জি উইংটা লিড করি। এই ব্যাপারে আমরা অনেক দেনদরবার কাটাকাটি করছি, বাট আপাত দৃষ্টিতে আমি কোন রকম ডেভেলপমেন্ট দেখতেছি না। তো আমাদের আসলে ব্যবসায়ীদের এখন সবকিছু ছেড়ে একটা জায়গায় যাওয়া দরকার। আমাদের পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি 33% বেরোলো, 35% বাড়লো, এত মিনিট এত হলো, পেলামই না তো বেরিয়ে না, পাচ্ছি তো না। আমাদেরকে বলা হলো 7 তারিখে 150 mm সিএফডি গ্যাস আমাদেরকে ডাইভার্ট করা হবে পাওয়ার প্ল্যান্ট থেকে। কই নাই, এখন নাই। তাহলে তো দেখলাম কিছু ইমিডিয়েটলি আসলে পলিসি মিটিং এ বসার দরকার। আমাদের এফএসআইডির সক্ষমতা 1100 mm সিএফডি, স্টিল আমরা 100 থেকে 100 mm সিএফডি এফএসআইডির ক্যাপাসিটি অ্যাডিশনাল ইউটিলাইজ করতে পারি। আমাদেরকে অ্যাডিশনাল কিছু কার্গো এনশিওর করতে হবে প্রতি মাসে, যাতে যেই গ্যাসটা ডেডিকেটেডলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যাবে, যাতে আমাদের প্রোডাকশনটা কমপ্লিট হ্যাম্পার হয়। সামনে 10 দিনের বন্ধ এবং বেতন বোনাস, আমার মনে হয় আমি সবার মনে কথাটাই প্রথমে বললাম। যাই হোক, দুর্যোগ আর সুযোগের ব্যাপারটা হলো যে দুর্যোগ হয়তো টিকে থাকতে পারবো না, যদি টিকে থাকতাম তাহলে সুযোগ নিয়ে কথা বলতাম। এখন মেইন প্রসঙ্গে আছে, যেটা হলো আপনারা যদি একটু ডাটাটা দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড়, বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম তুলা কটন ইম্পোর্টিং নেশন আফটার চায়না। চায়না কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় তুলা ইম্পোর্টিং নেশন। আমাদের ম্যাট্রিক্সটা যদি দেখেন তাহলে 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে আমরা তুলা ইম্পোর্ট করেছি, আমাদের বিটিএম এর তথ্য মতে আমরা ইন্ডিয়া থেকে নিয়েছি $270 মিলিয়ন, ইউএস ডলার সমপরিমাণ তুলা বাংলাদেশ ইম্পোর্ট করেছি, ইউএস কটন, যেটা 0.59 মিলিয়ন বেলস, এবং আমাদের টোটাল ইম্পোর্টের 7.14%। whereas 2023 তে আমাদের ইউএস কটন ইম্পোর্ট হয়েছিল 0.66 মিলিয়ন বেলস, যেটা ছিল 10.54% of our total import of cotton, and যেটার ভ্যালু ছিল 338 মিলিয়ন। and 2022 তে আমরা ইম্পোর্ট করেছি 0.66 মিলিয়ন বেলস, and যেটা আমাদের টোটাল ইম্পোর্টের ছিল 7.89%। এটা দেখলে বোঝা যায় ইউএস কটন ইম্পোর্টটা কিন্তু একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। এটা 6, 7, 8,
10 এই লেভেলে ঘুরপাক খাচ্ছে। এটা মেইনলি দুটো রিজন। এক, ইউএস কটন ইজ কস্টলি। আজকে দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে যে তুলাটা আমরা স্পিনার ইউজ করি, দামি তুলাটা ইউএস কটন। আমি জেনারেল ইউএস কটন মানে কটনের একটা বেসিক প্যারামিটার আছে 118, 1532 whatever। আমি বেসিক প্যারামিটারের কটনের ভিতরে ইউএস কটন ইজ সবচেয়ে এক্সপেন্সিভ এবং ইটস দ্য বেস্ট কটন অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। উই ওয়ান্ট টু ইউজ দিস কটন। ইনহেরেন্টলি আমরা 2-3% ওয়েস্টেজ এখানে কম পাই, কিন্তু কথা হলো তাহলে আমি কেন ইউজ করতেছি, আনতেছি না কেন? মেইন প্রবলেমটা হলো ইউএস কটনের ইম্পোর্টের যে সাইকেলটা এটা সবচেয়ে বড়। আমাদের কেএলসিতে 2 মাস ওয়েট করতে হয় শিপমেন্টে, আসতে 1 মাস লাগে। সো ইটস মিনিমাম 3.5 মান্থস যদি আমি ইউএস কটন শিপ করি কিনি। ওয়ারেস যদি আমি আফ্রিকান কটন অথবা ব্রাজিলিয়ান কটন বা অস্ট্রেলিয়ান কটনে যাই, সেখানে আমি 1 মাসের ভিতরে শিপমেন্ট পাই। কারণটা কি? Australian here, in case of African cotton, they have huge effluent. But always put Kelang, Singapore, effluent বেশি। এই সুবিধাটা ইউএস কটনে নাই। ইউএস কটনের যারা শিপার তারা কোনো কারণে effluent বেসিসে বাংলাদেশে ওরা তুলা দেয় না। ওরা ইউজুয়ালি effluentটাকে ডিসকারেজ করে। They need a confirmation before and then they ship it from the origin. So আমাদেরকে অনেক বলেছি যে তুমি effluent কেন করো না? বলছে এটা আমার ব্যাপার না। Whenever we have a discussion with US agriculture attaché in Bangladesh in end of April, আমরা এটা তুলেছিলাম বিটিএমএ থেকে। উনি বলেছেন this is not my matter, it's the matter of the shippers who are shipping the cotton to Bangladesh. So এই effluentটা যেহেতু নাই, এই কারণে বাংলাদেশের স্পিনাররা মানে দাম বেশি। একদিকে দাম বেশি, একদিকে আসতে সময় লাগে। সো আমার ইম্পোর্ট খরচ বেড়ে যায়। সো আমি এর জন্য ইউএসএ তুলাটা চেয়েও আনতে পারতেছি না। ওরা এখন বলছে যে ওকে, আমরা তোমাদের এখানে ডেডিকেটেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিস চাই টু পার্ক দ্য ইউএস কটন হিয়ার ইন বাংলাদেশ, এন্ড উই এগ্রিড। আই থিংক গভর্নমেন্ট হ্যাজ অলসো এগ্রিড। কিন্তু ওদের একটা কথা সংসদ আমাদেরকে বলে দিছে, এটা আমি বলছি যে তোমাদেরকে আমাদের ফিউমিগেশনের যে প্রবলেম ছিল ইউএস কটনের সাথে, ইট টুক আস 30 years টু ওয়েভ দ্যাট ফিউমিগেশন for US cotton. তো তুমি 30 বছরে ফিউমিগেশন প্রবলেম সলভ করছো, ডেডিকেটেড ওয়্যারহাউসের ফ্যাসিলিটিস কি তুমি 70 দিনে সলভ করবা? এটা একদম ওদের মিটিং এর ভিতরে আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে। বলছে ওকে, উই উইল ডু ইট, ইট উইল বি ডেডিকেটেড ফর ইউএস কটন। এই জিনিসটা যদি খুব তাড়াতাড়ি করা যায়, ওরা এনে তুলা এখানে পাক করবে, 6 মাস 1 বছরের জন্য তুলাটা থাকবে উইদাউট এনি ট্যাক্স, অর ওদের একটা প্রেফারেন্সিয়াল বেনিফিট দিতে হবে। তাহলে দেখবেন বাংলাদেশ থেকে ইউএস কটনের ব্যবহার বাড়বে। যদি 4 গুণ বাড়ে, তাইলে কিন্তু ইউএস কটন ইম্পোর্ট প্রায় $1 বিলিয়ন উপরে যায়, যেখানে আমাদের ইউএস ট্রেড ডেফিসিট প্রায় $6 বিলিয়ন। সো এই একটা ইমিডিয়েট স্টেপ আমি নিতে পারি। আরেকটা হলো ইডিএফ ফ্যাসিলিটিটা, যেহেতু বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার আছেন, আমরা কিন্তু ইডিএফ ফ্যাসিলিটিতে আমাদের এখন ফান্ডটা খুব লিমিটেড, পাচ্ছি না। এখানে ইউএস কটন ইম্পোর্ট করতে গেলে যদি আমরা একটা প্রেফারেন্সিয়াল রেট পাই, এক্সিস্টিং রেটের চেয়ে 0.5 বা 1% কম, ইট মাইট অলসো এনকারেজ আস টু ইউজ দ্য ইউএস কটন। আরেকটা লাস্ট কথা বলি স্যার, ইউএস ইডিএফ ফ্যাসিলিটিসটা কিন্তু অনলি ফর এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিজ, এবং এখন যেহেতু সরকার এটা খুব প্রায়োরিটাইজ, আমার মনে হয় শুধুমাত্র বাল্ক ইম্পোর্টার লাইক স্পিনার্স, ওনাদের জন্য এই ফ্যাসিলিটিসটা প্রায়োরিটাইজ করার দরকার। যেখানে ব্যাক টু ব্যাকে কেউ যদি লোকাল থেকে মাল কিনে, ইডিএফটা তার ক্ষেত্রে নিরুৎসাহিত করে, যাকে ইম্পোর্ট বেস যে টোটাল র মেটেরিয়ালটা বাইরে থেকে ইম্পোর্ট করে, ইডিএফ সেই ক্ষেত্রে প্রায়োরিটাইজ করা দরকার হতে পারে, করা যাওয়ার চিন্তা ভাবনা করা যেতে পারে। আরেকটা বলবো লাস্ট, এখানে একটা সুযোগ আছে, ওদেরকে আমরা বলেছি ইউএস কটন দিয়ে যদি আমরা গার্মেন্টস বানাই, তাহলে তুমি এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদেরকে দাও। আমার মনে এই দাবিটা এখন খুব ভালো মতন দেওয়ার সময় এসেছে। আমার মনে হয় আর কোনো কিছু বলার নাই। কিছুটা লিমিটেশন আছে টাইমে, সরি ফর দ্যাট। আমি এখন যাচ্ছি মিস্টার শামস মাহমুদ।